তুমি আজকে 1,500 টাকা দিয়ে লাখ লাখ ভোট তুমি নিয়ে নিচ্ছ, তাহলে আমার কি হচ্ছে? মাস গেলে 1,500 টাকা। তুমি যদি বলতে যে তোমাদের সারা জীবনের জন্য আমার একটা করে চাকরি দিচ্ছি, তাহলে না একটা ছেলে রিস্ক নিত। আপনি ভোট দিতে যাবেন, ওই রাস্তা দিয়ে বলবে এই তোর ভোট হয়ে গেছে, ডাক্তারই ভালো হয় না তার চিকিৎসা। আপনার ওষুধগুলো আসবে গেলেও একটুখানি জাস্ট বিক্রি করে দেখবে না, দূর থেকে দেখে দূর থেকে ছেড়ে দেবে। চিরঞ্জিত তো 2 পা হেঁটে যেত না, ঠিক আছে? না, আর একটা সিনেমা অলস টাইপের ওসব চলে না। পরিষেবা খুবই খারাপ এখানে, মানে এই অভিভাবকদের যে অবস্থা, এখানে মশাই একজন যদি কেউ মশারি না নিয়ে আসে, রুগীদের আবার মানে অভিভাবকদের হসপিটালে ভর্তি করতে হবে। জয়জানের যারা চালক তাদেরকে পয়সা দেওয়া হয় না, ঠিক না না, আমাদের প্রায় 8-9 মাস হয়ে গেল দিন পায়। একটা ভোট নেওয়ার জন্য একটা পার্টি একবার ছাড়া দুবার আসবে, যখন খাওয়ানো হবে তখন আর পার্টি আসবে না। গরিবের কেউ নেই, এটা তো জানেন। বেকার ছেলেদের যদি কাজ দিত ওটাই বেশি বেটার হতো। একই মত যে চিরঞ্জিত চক্রবর্তী কাজ করেনি, নট অ্যালাউড। নট অ্যালাউড। একুশ থেকে 26-এর সিরিজে আজকের আপনাদেরকে বারাসাত বিধানসভার গল্প তুলে ধরার চেষ্টা করব আর জানার চেষ্টা করব এলাকার মানুষ তারা কেমন আছেন, এখানকার শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি এই সমস্ত কিছুর কি অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত হয়েছে শাসক দলের আমলে। কারণ 2011 সালের পর থেকে এখানে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আছে, আর বর্তমানে যিনি বিধায়ক হিসাবে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, তিনি দুবারের বিধায়ক এখানকার। তবে 2026-এ তিনি টিকিট পাননি। এখানে তার বদলে শাসক দলের তরফ থেকে সব্যসাচী দত্তকে প্রার্থী করা হয়েছে। এলাকায় ঘুরে মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আগের বিধায়ক শাসক দলের তিনি বেশি গ্রহণযোগ্য, নাকি যাকে নতুন প্রার্থী করা হয়েছে তার গ্রহণযোগ্যতা এলাকায় বেশি। এলাকায় কি অভিনেতা এমএলএ আসতেন, এলাকার মানুষের সাথে কি কথা বলতেন, ঘুরে দেখতেন, সেটাও জানার চেষ্টা করব। এলাকার যুবক যুবতী যারা পড়াশোনা করছে, যারা সবেমাত্র গ্র্যাজুয়েট হয়েছে কিংবা আরও কোনো উচ্চশিক্ষা কমপ্লিট করেছে, কোনো হায়ার স্টাডিজ কমপ্লিট করেছে বা যারা করছে, তাদের জন্য এলাকায় কি কাজবাজ কিছু রয়েছে, এলাকায় সরকারি চাকরি কতজন করছে না করছে, সমস্ত বিষয় আজকে জানার চেষ্টা করব এই ভিডিওতে। বারাসাতের মানুষের কথা তুলে ধরার চেষ্টা করব। তাই এখানে আপনারা মানে এটাই বলা হয়েছে যে এখানে ফেলতে এতগুলো মানে রোগীর পরিবারের লোকজন আছে, এই নোংরাটা ড্রেনের মধ্যে, তা একেই তো ড্রেনটার যে অবস্থা, এটা যদি আপনারা এখানে ফেলেন এখানে তো আরো বেশি মশা হবে। আমার সব আমাকে তো বললাম যে আমি পানিটা কোথায় ফেলবো। হ্যাঁ, কে বলেছে এটা আপনাকে? ওইখানে আছে, ওখানে আছে, ছিল, এখন আছে কিনা বলতে পারবো না। হ্যাঁ, মানে কি পদ, কি তার কি মানে কি পদে আছেন তিনি? আমি জানি না। আপনি জানেন না? কে বলেছে সেটা একটুখানি। এই যে প্রথমত মানে এরকম একটা টাইমে আপনি তুলছেন, এটা এখনই আপনাকে তুলতে বলা হয়েছে? এটা এখনই তুলতে বলা হয়েছে? এটা কি এটা কি চেম্বার? এটাও করবেন মানে এদেরকে উঠিয়ে দিয়ে? তো এরা কোথায় যাবে? তো এইরকম চেম্বারের মধ্যে রোগীদের থাকার ব্যবস্থাই বা করে গেল কি? আপনাকে এটা কে বললো যে জলটা নিয়ে ড্রেনে ফেলতে? সে কে? আমি তো তাকে দেখতে চাই। এটা আমার সাথে চলুন না, তার কাছে একটু যাই, বা এখানে একটু নিয়ে আসুন সবাই মিলে কথা বলবো। এখানে একটু নিয়ে আসুন তাকে, বলুন সাংবাদিক এখানে যাকে ডাকছে। তো বন্ধ না 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 না, পুরো হুন্ডা মেশিন এনে ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিলে ওরা চলে যাবে। গাড়ি আছে, ঠিক আছে, এটা পরিষ্কার করার জন্য গাড়ি আছে, পরিষেবার গাড়ি আছে। কোদাল দিয়ে হ্যাঁ, কোদাল দিয়ে করছে, আমাদের অসুবিধা আছে। আমরা যে এখন দুটো খাবো, কিভাবে খাবো? আর এখান থেকে তো আপনাদের তুলে দেবে, এটাও তো হ্যাঁ, এটাও তুলবে, ওটাও তুলবে, কিভাবে ইয়ে করবে? এটা তো আমাদের, আমরা তো যেমন আমরা তো রুগী নিয়ে আছি, আমারও তো রুগী হয়ে যাবে। ওইটা দিয়ে করলে বেশি পয়সা লাগবে। এটা জন্য ও পাস করছে, পাস করার পরে টাইম রয়েছে, সেই তার জন্য এই কাজটা করছে। ও আচ্ছা, ওরা অন্য কাজ করছিল, এক্সট্রা টাইম পেয়েছে, ওদের দিয়ে এটা করিয়ে নিচ্ছে। তা আপনারা মানে
মানে এ যখন করতে এলো আপনারা বললেন না যে ওখান থেকে উঠে আমরা কোথায় যাব? বলেছি আমাদের কথা নিচ্ছে না, আমাদের কথা নিচ্ছে না, ফেলে দিয়েছে। এইখানে অনেক ফেলেছে। অসাধারণ জিনিস চলছে এই হাসপাতালে। আরো লোক আছে তারা চেক করছে, এই কাজগুলো ঠিক করছে না। তাদেরকেই ডাকতে পাঠিয়েছি। আসছে আসছে হ্যাঁ না, সেই লোকটাকে একটু ডাকুন না, আমি একটু তার মানসিকতাটা কি আমি একটু তার সাথে কথা বলে একটু জানবো। কোথায় কাজে চলে গেল? এই তো আপনাকে বললো এখানে আসতে। বললাম তো যেতে বললাম তো বলতে আমার কাজ আছে, আমি কাজ করে যাচ্ছি, অনেক জায়গায় কাজ আছে। সে চলে গেছে, ভয় চলে গেল। এটা বলার সময় মনে হলো না? একটু চলুন আমার সাথে, একটু চলুন তাহলে ওনার কাছে যাই। ওনাকে বলুন হয় উনি আসবেন, নাহলে ওনার ওখানে গিয়ে খবরটা আমি করব, এটা ওনাকে গিয়ে বলুন। আর এই কাজটা এখন এখানে করবেন। নেই, চলে গেছে। এটা তো অন্য, এটা তো মেশিন দিয়েও করা যেত। সে চলে গেল কেন? সে চলে গেল কেন? ভয় চলে গেল। আপনি গিয়ে কি বলেছেন? আপনি গিয়ে কি বলেছেন? একটা দিদি আছে মানে আপনাকে ডাকে বলছে তোমরা ওখানে যা জেনে ফেলতে অপারেশন করছে তার জেনে খেলো না, তোমাদেরকে ওইটা নিয়ে তা তিনি প্রথমেই বা বললেন কি বেসিসে বললেন? ওনার একটা মুখ আর এই এতটা রুগীর পেশেন্টের বাড়ির লোক, তাহলে এখানে এতটা লোক থাকবে কি করে সেটা সে প্রশ্নটা আপনি করলেন না? তাকে তো ডাকার তো প্রয়োজন আছে না। সে কোথায় চলে গেল? কোথায় গিয়েছে এই অবজেকশনটা করেন? সে কোথায় গিয়েছে এই অবজেকশনটা কোথায় গিয়েছে এই অবজেকশনটা লেন? বলছি সেই লোকটা কোথায় চলে গেছে? আগে পেশেন্টের বাড়ির লোক আগে ছিল কিভাবে থাকবো ওখানটাতে, এবারে ওই গন্ধই তাকে রাখেন এখানে। আরো মানুষ না, আমি একটা কথা বলি, যখন এই মানুষগুলো অবজেকশন করছেন আপনারা কি বেসিসে ওনাদের এই জিনিসগুলো তুলে ফেলে দিলেন? ওনারা তো এখানে বসেছিলেন, আপনি এটা করতে এসছেন, ওনারা করতে দেননি, তাহলে তখন সেইটা গিয়ে আপনার ফার্স্ট ওনাকে বলা উচিত ছিল। আপনি কি বেসিসে ওনাদের এই বসার জায়গার যে প্লাস্টিকগুলো তুলে ফেলে দিলেন? আমার কথা শোনেন, উনি এখানে এসেছিল, বান করে গেছে, কে এসছে? এসেছিল যে বান করে গেছে, কিন্তু ওটা ক্যান্সেল যখন দেখলেন যে ওনারা বারণ করছে, যখন আমরা কথা শুনে যান, যখন দেখলেন যে ওনারা ওখানে বসে আছেন, ওনারা উঠবেন না বলছেন, তখন আপনি ওদের বসার জিনিসগুলো তুলে ফেলে দিলেন কেন? সেই লোকটাকে তো আপনার তাকে গিয়ে অবজেকশন করা উচিত ছিল যে পেশেন্টের বাড়ির লোক এখানে করতে দেবে না বলছে। ওনাদের বলা হয়েছে আপনারা ওই প্লাস্টিকগুলো গুটিয়ে নিন। এতগুলো মানুষ মিথ্যে কথা বলছে, আপনি নিজে আমি তুলে একটাও ফেলি। আপনি এক্ষুনি বললেন আমি কর্ম করে খাই, আমি মিথ্যে কথা বলি না। এখনো বলছি, এটা করা উচিত নয়। আমি মিথ্যে কথা এখনো বলছি না। আজকে যদি ওনাদের জায়গায় আপনি থাকতেন, আপনি যদি এখানে আপনার যদি পেশেন্ট এখানে ভর্তি থাকতো, আপনি যদি এখানে ওনাদের জায়গায় বসে থাকতেন, এটা যদি অন্য কোনো লোক এসে করতো, আপনি সেটা মেনে নিতেন? নিতেন না তো? মেনে নিতেন কি আপনি? এই জায়গায় যদি আপনি বসে থাকতেন আর একটা কেউ এসে একেবারে চেম্বার আসলে আমরা মানুষ না তো। এইটুকানি ব্লিচিং এ হয়ে যায়? দিদি একটাই প্রশ্ন করেন, তাকে ডাক করেন এখানে। একটাই তো করে এখানে ডাক করেন। চলে যাচ্ছেন কেন? এখানে ডাক করেন দিদি। এমনি আমি বলছি এই যে এই হসপিটালে এসে একটা জিনিস দেখলাম, ঢুকতেই বেশ বিল্ডিংটা ভালো আছে ওখানে, ওই যেটা আউট পেশেন্টের। এই দিকের বিল্ডিং গুলো এরকম, মানে আপনারা তো এখানে আসেন তাই জিজ্ঞাসা করছি, মানে এটা কেন? এই যে আউটডোর গুলো হয়েছে, এগুলো নতুন বিল্ডিং হয়েছে তো, ওগুলো পরিষেবা এখনো মোটামুটি ঠিক আছে। আর এটা তো পুরনো বিল্ডিং, আর ইমার্জেন্সির সামনে আবার আপাতত গাইনো বিভাগের ব্যাপার, এখানে তো সবসময় মানুষের চাপ থাকে। এখানটাই মানে ওই লোকদের কোনো রকম ওই দিকের ইনফ্রাস্ট্রাকচারটা যদি ভালো হয়, তাহলে এই দিকেরটাও তো রেনোভেট করে ভালো করা যেত, হ্যাঁ কি না? এখানেই তো চিকিৎসাটা মেন হচ্ছে, এদিকে এখানেই থাকছে, এদিকটা ভালো হওয়া দরকার।
এটাই তো হ্যাঁ emergency এমার্জেন্সি পরিষেবাটা ভালো থাকে এরা। আপনাদের এমনি মানে ডাক্তার নার্স তারা সবসময় ঠিকঠাক কাজ করছে? ডাক্তারও ঠিক আছে, নার্সেরা বেশি সমস্যা করছে। হ্যাঁ এরা মানুষের ব্যবহার ভিতরে ভিতরে কাজ করছে। এবারে আমরা তো নিয়ে রেখে এসেছি, তাও মারা গরু ছাগলের মতো মোটামুটি করছে। আছে, তবে আয়াগুলো একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ আয়াদেরকে কি আপনাদের টাকা দিতে হয়? হ্যাঁ 150 টাকা প্রত্যেক দিন, দুবার 150 করে 324 ঘন্টায়। 24 ঘন্টায় 300। ও আচ্ছা, মানে একটা আয়া মানে সারাদিন থাকছে না, দু শিফটে 150 টাকা দিতে হচ্ছে। সেটা আপনাদেরকেই দিতে হ্যাঁ দিতে হবে, না দিলে রুগী দেখবে না, রুগী দেখবে না। তাহলে নার্সরা কি করবে? ওই স্যালাইন দেবে না, স্যালাইন সমস্যা করবে না। ওদের কথা মতোই চলছে। ওদের কথা আয়াদের কথা মতো না। হ্যাঁ। ওই আয়াগুলো তো সরকারের আন্ডারেও না, ওগুলো নার্সগুলোর তো কাজ করতে হবে, যদি আয়গুলো না থাকে এবার আমাদের টাকায় ওদের দিয়ে কাজ করাচ্ছে, ওরা বসে করে খালি খাতাটুকু কমপ্লিট করছে, এই হচ্ছে ওদের কাজ। অ্যাকচুয়ালি নার্সদের কাজ তো ওটাই যে এই আপনি একটা প্রাইভেট হসপিটালে গেলে আয়া দেখতে পাবেন, আয়া থাকে না সেখানে, নার্সরাই সব করে, যেখানে টাকাটাও বেশি। তাহলে গভর্নমেন্ট হসপিটালে যারা নার্স হিসাবে আসছে তাহলে তারা কেন এই কাজগুলো করবে না? করবে না, ওরা বসে থাকবে, ওরা আয়াদের দিয়ে কাজ করাবে, স্যালাইন হোক যা লাগুক আয়া করবে, ওরা চুপচাপ পড়ে থাকবে, হাঁড়ি ঠাট্টা করবে আর কি করবে। আর তুমি গেলে গরু ছাগলের মতন করবে, এখন ঢুকেছে ওখানে কি বৃত্তান্ত। এখানে এখানে এমনি রক্ত পরীক্ষা বা যা যা এমনি টেস্ট সেগুলো সব হসপিটাল থেকে ওগুলো সব এগুলো করছে, এগুলো করছে, মানে পরিষেবাটা। হ্যাঁ ডাক্তারবাবুগুলো সবই ভালো এগুলো। হ্যাঁ শুধু আয়াগুলোই গন্ডগোল করছে, তাই ঝামেলাটা বেশি পাওয়া যাচ্ছে। আর মানে এই বাড়ির লোকের থাকার ব্যবস্থাটা মানে বসার ব্যবস্থাটা ভালো। এই যে এরই মধ্যে এইখানে আমাদের মাটি তিনজনে, এইখানে 6 জনের জায়গা, এটা 6 জনের জায়গা। ওজনের জায়গা পিঠ ব্যথা হয়ে যায় মাটিতে, নরম পালা মাটিতে সন্ধ্যের পর মশাটা আরো বাড়ে। এই মশা, মানে কি এখানে সে মশা তো বলা যাবে না। ওইখানটায় পুরো ম্যালেরিয়া ডেঙ্গু এমনি হবে এখানে থাকলে, হ্যাঁ, সেটাই। ম্যালেরিয়া ডেঙ্গু হবেই। এখানে মানে তাও কত দূর চিকিৎসা হয় নাকি রেফার করে দেয় বাইরে? ভালো চিকিৎসা মানে ধরুন একটা ডেলি ভালো চিকিৎসা রেফার করলে কোথায় করে? মানে আরজিকর আজকাল করে মেডিকেল আর করে। দেখো এতটা লোক দুটো পাকার অবস্থা দেখো, পাকা চলছে না, 3টে পাকা আছে, এই পাকা চলছে দেখো, গরুর গাড়ির চাকা চলছে পাকা। মানে আরো সমস্যা, মশার জন্য বেশি সমস্যা, হেভি মশার চাই। না আমরা এসছি আজকে বারাসাত এলাকাটা ঘুরে দেখবো, ফার্স্টের জন্য হসপিটালটাই এলাম, স্বাস্থ্যটা তো সবার আগে। হ্যাঁ হ্যাঁ সেটাই। এখানে মানে এমনি বাকি চিকিৎসা সব ফ্রিতে হয় তো? চিকিৎসা ফ্রি। ওষুধটা কি কিনতে হয়? ওষুধও দিয়ে দেয়। দামি ওষুধ দিলে কিনতে হয়, সেগুলো হসপিটালে পাওয়া যায় না। যেদিন ডিসচার্জ করে সেদিনকার ওষুধটা কিনতে হবে। ডিসচার্জ করে দেবে। বাকি আর যে টেস্টগুলো হচ্ছে ওগুলোও ফ্রিতে। এগুলো ফ্রি, টেস্টগুলো ফ্রি। আবার যেগুলো ন্যায্য মূল্যের আছে ওগুলো ন্যায্য মূল্যতেই হচ্ছে। যেগুলো দামি জিনিস সেগুলো বাইকের থেকে করতে হয়। এখানে আপনাদের খরচা বলতে কি আয়াদের খরচাটাই দিতে হচ্ছে? আমাদের খরচাটা দিতে হয়, না দিলে আমার দেখবে না, রুগী দেখবে না, রুগীকে দেখবে না। আমরা তো ব্যাপার হচ্ছে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো স্যালাইনটা চালাতে পারি না, ক্যাথিটা লাগাতে পারি না। এবার আমাদের বাড়ির লোকজন রেখে তো আমরা সেটা করতে পারবো না। এবারে আমাদের বাধ্যতামূলক আয়া রাখতে হচ্ছে, নার্সেরা তো এগুলো করছে না। প্রত্যেককেই তো আয়া রাখতে হচ্ছে। একজন আয়া থাকলে 3 জন থাকলে ঘরে 50-60 জন রুগী আছে, ওই 3 জনে 50-60 জনকে দেখছে। তিনজনে 50 মানে একজনের জন্য একজন সবসময়ের জন্য না। একজনের জন্য একজন না, আমাদের 50-60টা রুগী ধরে গেছে ধরো। তাহলে মানে আপনারা নিশ্চিত হচ্ছেন কি করে যে আপনার পেশেন্টকে সে পুরোপুরি নজর দিচ্ছে? দিচ্ছে না তো, রুগী দিচ্ছে না। দিচ্ছে না, সেটাই বলছি, কারণ একটা আয়ার পিছনে যদি নিয়েও টাকা নিয়েও সে পুরোপুরি দেখছে না। বারাসাত হাসপাতালে অর্থাৎ বারাসাত যে জেলা হসপিটাল সেখানে এই মুহূর্তে রয়েছি। এখানে দু রকম চিত্র, একদিকে নতুন বিল্ডিং তৈরি হয়েছে যেখানে আউটডোর আছে, যেখানে
একেবারে ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করা হয়েছে, কিন্তু অন্যদিকে যেখানে মূল চিকিৎসাটা হয় মানে এমার্জেন্সি বিভাগ, সেখানে পরিকাঠামোটা দেখলে বোঝা যাবে যে আদতে ওই যে গ্রামীণ হাসপাতালগুলোর পরিকাঠামো যেমন ঠিক তেমন। আর তার থেকেও বড় কথা, রোগীর পরিবারদের থাকার যে ব্যবস্থা, এই যে শেডগুলো করা আছে, তার আশেপাশের পরিবেশটা একেবারেই একটা হাসপাতালের পরিবেশ যেমনটা হওয়া উচিত সেরকম নয়, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ একেবারেই নয়। আমি ড্রেনের ছবিটা দেখাবো, একটা হসপিটালের ড্রেন এটা, যেগুলো সাধারণত ওই রাস্তার পাশের ড্রেনগুলো দেখলে যেমন মনে হবে একেবারে নোংরা ড্রেন, এর পাশে এই যে রোগীর পরিবার, তারা দিনের পর দিন তাদের রোগী যতদিন এখানে ভর্তি থাকছে ততদিন তারা এখানে বসে থাকছে। আর এই মানুষগুলো বলছে যে সন্ধ্যের পর এই জায়গাতে নাকি বসা যায় না, এত মশার উপদ্রব। পৌরসভার তরফ থেকে নাকি আসা হয়েছিল, সেখানে ব্লিচিং পাউডার দিচ্ছিলেন তারা ওই সাইডটাতে। তো এতটাই ড্রেনের অবস্থাটা খারাপ, এই মানুষগুলো যখন বলেছেন যে কিছুটা ব্লিচিং পাউডার এখানেও ছড়িয়ে দেওয়া হোক, তখন তারা এদেরকে যুক্তি দিয়েছে যে এটা হসপিটালের আর ওটা পিডব্লিউডির। আচ্ছা, এই যে সমস্ত আধিকারিকেরা এই সমস্ত কাজগুলো করেন, তারা কি ওই মানুষকে যে কোনো প্রকারে ভুল বুঝিয়ে দিতে পারেন? মানে এই ব্লিচিং পাউডার থেকেও কি তারা কোনো রকমের কোনো টাকা আদায় করবেন, এরকমই পরিকল্পনা? একটা সামান্য ব্লিচিং পাউডার যেটা আপনারা ওখানে দিতে এসেছিলেন, সেটা এখানে দিলে তো কিছুটা হলেও হয়তো এই মশার উপদ্রবটা কমতো, বা তাদের যে সমস্যাটা হচ্ছে সেটা কোনোভাবে সমাধান হতো। কারণ একটা হসপিটালের পরিবেশ এই যেটা আমি চোখের সামনে দেখছি, এটা সত্যি বোধহয় মানা যায় না। রাজ্যের অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থা যে তলানিতে, স্বাস্থ্য ব্যবস্থার আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশ যে কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেটা আমরা সবসময় দেখতে পাই। কিন্তু বারাসাত জেলা হসপিটাল, যেখানে এর আশেপাশে আমি গত বেশ কয়েকদিনে হাবড়া, অশোকনগর যখন যাচ্ছিলাম, সেই সমস্ত হসপিটাল থেকে নাকি রেফার করে এই বারাসাত হসপিটালে রেফার করা হয়। এবং এই বারাসাত হসপিটালে রেফার করা হয় তার কারণ এই হসপিটালটা তুলনামূলকভাবে উন্নত। কিন্তু সেই উন্নত হাসপাতালেরই রোগীর পরিবারের থাকার জায়গাটা দেখে সত্যি আমি বিচার করতে পারছি না যে হসপিটাল উন্নত, হসপিটালের পরিকাঠামো উন্নত, নাকি কোনটা উন্নত। তো এই আয়া রাখছেন, সে নিশ্চয়ই সে কি আপনার পেশেন্টের সমস্ত কিছু মানে কাজ সে করে দিচ্ছে? রোগীর চিকিৎসাটা আয়ারা করছে, আর মাসি রাখা হয়েছে ওনাদের 150 টাকা করে দিন দিতে হচ্ছে, দিনই 150, রাতে 150। এরা কি কাজ করছে আপনার ওই পেশেন্টের? রুগীর একটু বাথরুমে নিয়ে যাওয়া, একটু বাচ্চাটার একটু কাঁদলে একটু ধরা, এই ও কোনো মায়ের দুধ হচ্ছে না, অন্য মায়ের কাছ থেকে খাইয়ে নিয়ে আসা। এইগুলোই এই আয়ারা করছে। হ্যাঁ, তাও কোনো ইয়ে আছে, কাজ ঠিক মতন করছি না, বললেও করছে না। ওদের শুনছি একজনের পিছনে আরো অনেক কটা পেশেন্ট আছে। হ্যাঁ, একজন মিনিমাম 5-6টা করে রেখেছে। আমার যেরকম গিন্নির কাশি হচ্ছে, আজ 3 দিন ধরে বলছে কাশির ওষুধ দিচ্ছে বলে কোনো গেরাই করছে না, ডাক্তারবাবুকে বলে না। এবার আমি গিয়ে এইটাই তো বলছি, আপনারা ধরুন এই যে আপনার স্ত্রীর কাশি হচ্ছে, এটা তো নার্সের দেখার দায়িত্ব। এবার আমি গিয়ে যখন ডাক্তারবাবুর বললাম, তখন ডাক্তারবাবু সিরাপ দিয়েছে। তখন ডাক্তারবাবু দিয়েছে, মানে ওরা গিয়ে ডাক্তারের কাছে সেটা বলছে না। আমি ওটা বললাম যে শুধু একটা ডাক্তার ভালো হলে তো হসপিটালে ভালো চিকিৎসা হয়ে যায় না। সবাইকে হতে হবে, সবাইকে হতে হবে। তারপরে সেই জায়গাটা একটা ডাক্তারের পক্ষে তো পেশেন্টের কাছে কাছে গিয়ে প্রত্যেক মুহূর্তে একটা যেহেতু সরকারি হাসপাতাল আমি মানছি, সেজন্য নার্স আছে, নার্সের তো সেই কাজগুলো করা উচিত। এটা তো আয়া কেন লাগবে? একটা রুগী এসছে, সেই রুগীটা বাচ্চা নিয়ে এসছে, তার তো থাকলে হয়তো এখানে আসলে শরীর খারাপ করতেই পারে, তাহলে দায়িত্ব কি? কোনো মেডিসিন যদি চায়, বলছে আপনার বাচ্চা রেখে সে আউটডোরে কাজ করে দেখায়। এখান থেকে একটা প্যারাসিটামল, একটা সর্দির ওষুধ ওরা দিতে পারে না? ভর্তি আছে, হ্যাঁ, তাও বলছে যে আপনি আউটডোরে দেখান। হ্যাঁ, আউটডোরে গিয়ে টিকিট করে দেখিয়ে নিয়ে আসি। বারাসাত হসপিটালে যত আমি ঘুরছি, তত ওই যে আকাশ আর পাতালের ডিফারেন্স বারবারই আমার চোখে পড়ছে, যেটা আমি আপনাদের সামনে না বলে থাকতে পারছি না। এই বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সরকারি, যেখানে নার্সদের থাকার জন্য একরকম ব্যবস্থা, ঝা চকচকে বিল্ডিং, নতুন বিল্ডিং করা হয়েছে, নার্সেস অ্যাকোমোডেশন, আর যেখানে সাধারণ মানুষের চিকিৎসা হয় তার অবস্থাটা ঠিক এই যে পিছনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এরকম ভাঙাচোরা, বাইরে থেকে তার প্লাস্টার চটে যাচ্ছে। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো এগিয়ে এসে একটু দেখানোর জন্য যে যারা এই হসপিটালের নার্স আছেন বা যারা এই মেডিকেল কলেজে পড়ছেন
তাদের থাকার ব্যবস্থা হচ্ছে এটা, ঝা চকচকে বিল্ডিং, এখনো রং চকচক করছে। আর যেখানে আসলে গরিব খেটে খাওয়া মানুষ যারা বেসরকারি হাসপাতালে নিজেদের পরিবারের লোকজনকে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারেন না, যারা এই হাসপাতালে আসেন চিকিৎসা করানোর জন্য, তাদের চিকিৎসার ব্যবস্থাটা এরকম, মানে দুটো দিকে পুরো আকাশ আর পাতালের তফাৎ। আমার একটু আগে একটা জিনিস বুঝতে ভুল হয়েছে, এইটা হসপিটালের সাধারণ মানুষের চিকিৎসার জন্য তৈরি হয়নি। এখানে লেখা আছে, একটু এগিয়ে এসে দেখলাম, নন টেকনিক্যাল স্টাফ কোয়ার্টার, মানে এই হাসপাতালে যারা নন টেকনিক্যাল স্টাফ তাদের জন্য বানানো হয়েছে। ওইদিকে নার্সদের কোয়ার্টার বানানো হয়েছে, এদিকে স্টাফদের জন্য কোয়ার্টার বানানো হয়েছে। এটা চিকিৎসার কাজে ব্যবহারের জন্য বানানো হয়নি। কোয়ার্টারটা এতটা ভালো বানানো যদি হতে পারে, তাহলে কেন এমার্জেন্সি বিভাগটা হবে না? বা এই যে এতগুলো রোগীর পরিবার যারা এখানে বাইরে এই যে শেডগুলো করা আছে, যে শেডগুলোর তলায় বসে থাকতে পারছেন না, তাদের থাকার কেন আলাদা একটা এরকম ব্যবস্থা করা হবে না সরকারের তরফ থেকে? সে প্রশ্নের উত্তর দেওয়ার মতন কি কেউ আছে? এই যে এখানকার বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এতদিন ছিলেন, এবারে যদিও প্রার্থী বদল হয়েছে, কারণ তিনি সক্রিয় রাজনীতিতে আর নেই। এখন তিনি প্রার্থী হয়েছেন, তিনি যদি জিতে আসেন, বা তার কাছেও কি উত্তর আছে, বা এখানকার যিনি বিধায়ক রয়েছেন তার কাছেও কি উত্তর আছে? কাকুলি ঘোষ দস্তিদার এখানকার সাংসদ, এমপি, বা এলাকার যারা কাউন্সিলর, চেয়ারম্যান থেকে শুরু করে বাকি যে সমস্ত ছোট বড় মেজো নেতারা আছে, স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ কোয়ার্টারটা এরকম, নার্সেস কোয়ার্টারটা এরকম, আর ঠিক তার পাশে যেখানে চিকিৎসা হচ্ছে সেটার ইনফ্রাস্ট্রাকচার উন্নত হয়নি, হয়তো হবেও না। আজ থেকে 5 বছর পরে এসে হয়তো আমাকে দেখতে হবে যে এরকম পড়ে আছে। গরিব মানুষদেরকে কেন সবসময় বঞ্চিত করা হবে? এর উত্তর নেতারা দেবে? রাজ্য সরকার দেবে? নাকি কোনো বিরোধী দল সরকার আসলে তারা দেবে? জানা নেই উত্তর। গরিবের কেউ নেই, এটা তো জানেন। হ্যাঁ, আমাদের কেউ নেই, কিন্তু আমি চাই যে আমার ঘরের মানুষ পড়ে গিয়েছে, যেন চিকিৎসাটা যেন ভালো হয়। হ্যাঁ, হচ্ছে, চিকিৎসাটা যেন ভালো হয়, এই চেষ্টাই করছি। এত বড় বড় বিল্ডিং রয়েছে, এখানে যদি বিল্ডিং এ কোনো মানে এ নেই, ওই ঘরে এখনে পড়ে আছি, শুধু একটা পাখা গোটা ঘরে, আর এই মুখের দিকে একটা পাকা আছে। এখানে এদের কোয়ার্টার, মানে যারা স্টাফ কাজ করে তাদের থাকার জায়গা, হ্যাঁ হ্যাঁ, আর পেশেন্টের চিকিৎসা হচ্ছে ওইখানে। কি অদ্ভুত। ট্রেনের যারা চালক তাদেরকে পয়সা দেওয়া হয় না ঠিকঠাক। না, আমাদের প্রায় 8-9 মাস হয়ে গেল বিল পাই। আপনাদের মানে পার ডে হিসাবে কত টাকা? ধরুন কম বেশি একটা অ্যাভারেজ 500 টাকার তেল তো যায়। 500 টাকার তেল যায়। আপনাদের রোজগার? আমাদের রোজগার তো এমনি কোনো পেশেন্ট যেটা যায় ওই বিলের উপর। আচ্ছা, বিলের উপর ডিপেন্ড করে। এই বিলটা যখন পাবো সেটার উপরে আমাদের চলে। তাহলে মানে আপনাদের বলছেন যে এখনো 8-9 মাস ধরে পান? 9 মাস তো অবশ্যই। তাহলে চলছে কি করে? যেটা চলছে বলতে এখন দেখুন, আমরা গভর্নমেন্টের গাড়ি দিয়েছি, ফ্রি সার্ভিস দিয়েছি, কন্ট্যাক্ট করা আছে আমাদের, তো কন্ট্যাক্ট গভর্নমেন্ট ক্যান্সেল করেনি। এবার সরকারের ওপরে থেকে জনগণের সেবা তো আমাদের, অ্যাম্বুলেন্স মানে জনগণের সেবা আমাদের করতেই হবে, ঠিক আছে, যেভাবেই হোক। সে আমরা মানে কিছু রোজগার কি হয়? কিছু রোজগার কি করে যদি 9 মাস বিল না পায়? এইবার গভর্নমেন্টের থেকে জনগণের সেবার জন্য গভর্নমেন্টের পাশে আমাদের থাকতে হবে, কিছু তো করার নেই। এবার গভর্নমেন্ট যেদিনকে আমাদের মনে করবে যে এদের দেওয়ার উচিত বা এরাও এতে আছে, সেইভাবে দেবে, ঠিক আছে। গভর্নমেন্টের তো আমরা যেতে পারবো না। আমি বলছি পেশেন্টের যে বিলটা হয় সেই বিল আপনাদের হাতে আসে? হ্যাঁ, ও পার্টি আমাদের একটা ভাউচার গভর্নমেন্ট থেকে দিয়ে দেয়, সেই ভাউচারের উপরে আমরা মানে আপনার করে পেশেন্টের এটা ওই আধার কার্ডের নাম্বার পড়লে এটা গভর্নমেন্টের ঘরে জমা পড়লে আমরা গভর্নমেন্টের দিয়ে দেয়। আছে 8-9 মাস বিলটা আটকে আছে, আবার মন করলে 1 বছর। কত টাকা? ধরুন অ্যাভারেজ লাখখানিক, 1-1.5 লাখ টাকার কাছাকাছি। রাস্তাঘাট এগুলো ঠিক করে না, তাই না? ট্রেনটার রাস্তা জীবনেও ঠিক হবে না। আমরা জন্মের পর থেকেই দেখছি রাস্তা এরকমই। এটা জন্মের পর থেকে মানে তো অনেক বছর। আমরা এই ধরো আমার এই 27 বছর বয়স, 27 বছর ধরে দেখে আসছি রাস্তাটা এরকম। জীবনে দেখলাম না যে রাস্তাটা পিস হলো। মানে সিপিএম চলে গিয়ে তৃণমূলে এসেছে, তাও রাস্তা ঠিক হয় একদম এরকমই।
আবার এখন তো বিধায়ক প্রার্থীও চেঞ্জ করে দিয়েছে, অন্য প্রার্থী এখন ভোটে দাঁড়িয়েছে। সে যেই ভোটে দাঁড়াক না কেন, রাস্তা যেরকম সেরকমই থাকবে। এরকমই থাকবে। আমরা কোনো সুবিধার দিকে আমি হাত বাড়াই না। হাত বাড়ান না। না। তার মানে যুব সাথীও করেননি? না আমি করি না এখন। মানে এটা কি নিজের আবেগ থেকেই করেননি যে আমি খেটে খেতে পাচ্ছি? না অবশ্যই, দেখো আজকে আমি 1000 টাকা কি 1500 টাকা নেবো, পরে গিয়ে বলবে তোরা আমরা মেম্বার প্রধান এইটাই বলবে যে তোদেরকে আমরা এটা দিয়েছি ওটা দিয়েছি, আর তোদের কাছে একটা ভোট চাইতেছিস, তোরা এরকম কথা বলছিস। তখন আমি বুক খুলিয়ে বলতে পারবো যে তুমি আমায় কিছু দাওনি, তোমার থেকে 10 টাকা আমি খাইনি, যা করেছি নিজের মেহনতে করেছি। হ্যাঁ, এটাই তো, মানে একটা যে ছেলে মেয়ে তারা মানে যদি কাজ থাকে তাহলে এই বেকার ভাতার তো কোনো দরকার নেই। আমি তো বলবো কোনো দরকার নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, ছেলে মেয়েদের কাজ দিতে পারলে বেকার ভাতার কি প্রয়োজন? 1500 টাকা করে বরাদ্দ করতেই বা কেন হবে? দেখো তুমি আজকে 1500 টাকা দিয়ে লাখ লাখ ভোট তুমি নিয়ে নিচ্ছ, তাহলে আমার কি হচ্ছে মাস গেলে 1500 টাকা? তুমি যদি বলতে যে তোমাদের সারা জীবনের জন্য আমার একটা করে চাকরি দিয়েছি, তাহলে না একটা ছেলে রিস্ক নিত। এক্স্যাক্টলি, ওটাই হচ্ছে আসল বিষয়। মানে কাজ থাকলে এই 1500 টাকা তো কারোর দরকার হতো না। সেটা যেই দলই হোক, এ বলে এত চাকরি দেবো, ও বলে এত চাকরি দেবো, আলটিমেটলি কেউ দেয় না। সবাই হচ্ছে কি বলতো, মানে সবাই যে যার মতন যার যখন জেতা হয়ে গেল তখন সব জিনিসটা হ্যাঁ, ভিতরে গেছে মনে। এখানে আপনাদের এমনি কোনো ওই ধর্ম নিয়ে গন্ডগোল বা কিছু সব কিছু নেই? আমাদের এখানে এই ধরো আমি ধরো মোহামেডান, উনি ধরো হিন্দু, কিন্তু আমাদের এখানে কোনো ঝক্কি নেই। না সবাই শান্তিতে, সবাই একদম। আমাদের এখানে কোনো মানে যে হিন্দু মুসলিম বলে যে ঝামেলা ঝক্কি ওইসব আমাদের এখানে কিছুই নেই। হ্যাঁ, এটাই তো হওয়া উচিত যে কোনো ঝামেলা থাকবে না, সবাই মিলেমিশে থাকবে। এমএলএ কোনোদিন এই চিরঞ্জিত চক্রবর্তী সিনেমাতে নিশ্চয়ই দেখেছেন, কোনদিন এসছে এলাকায় সামনে থেকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, একবার এসেছিল ভোটের আগে। সে বহুত বছর আগে। বহুত বছর আগে মানে 21-এর ভোটের আগে কি এসেছিল? 21-এর ভোটের আগে আসেনি। উনি যখন এসেছিল তখন দেখো মানুষ যখন একটা খেলা যখন খেলতে মাঠে যখন নামবে না, তখন সবারই তার সাপোর্ট দরকার পড়ে বলো। তোমার সাপোর্টটা যখন মিটে যাবে না, তুমি তখন আর তার দিকে তাকাবে না বলো। তো এই যে রাজনীতিটা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা ঠিক। মানে যে দেখেছে যে এই এলাকায় আমার ভোটটা পাচ্ছি, তখন আর এই এলাকায় আসা 5 বছর তো আমি খেতে পারবো, তাহলে আমি আবার এখন কিসের জন্য যাব খরচা করে? ঠিক। তাই শুনছিলাম ওইদিকে যে মানে দুপা হেঁটে যেতেও নাকি ওনার সমস্যা এলাকায় এসে। কাজবাজ কি আছে এলাকায়? কাজবাজ আছে? কাজবাজ এখানে কোনো কাজবাজ নেই। এই যে সব এই এখানে গেঞ্জি মিল হবে সব বলে সব কিনে এই গার্ডওয়াল দিয়ে ফেলে রেখে দিয়েছে। পিকনিক গার্ডেন আর যত সব এগুলো বলেছিল যে পোলোডিং করে বিক্রি। হ্যাঁ, এটা গেঞ্জি মিল, বাপি গেঞ্জি মালিক। এলাকার ছেলেরা কাজ পেতো? হ্যাঁ, করেনি না। জল দেওয়ার কোনো নির্দিষ্ট নেই, কোনোদিন এক টাইম দিচ্ছে, কোনোদিন 2 টাইম দিচ্ছে, কোনোদিন দিচ্ছেই না, এরকম হচ্ছে। তা আপনাদের এই জলের ওপরই তো সব কিছু। আর খাবার জল বলছে বাড়ি থেকে আপনার? ওটা আমরা কিনে খাই, যে কারণে এই জল তো খাওয়া যায়ই না। ওষুধ করা আছে, ঠিক আছে, ও 2-3-4 দিন একদম জল, তাই না? খাবার জল কিনে খেতে মানে 30 টাকার দাম না 20 টাকার দাম? 30 টাকা। সবসময় কেনা কি সম্ভব হয়? মানে সম্ভব হয় না, এখন কি করবো বলুন, এই জল তো খাওয়াই যায় না। গরমকালে আরো বেশি কিনতে হয়। একদম। মানে ধরুন একটা গরিব মানুষের পক্ষে, যার হয়তো 200-300 টাকা রোজ, তার পক্ষে কি জলটা কিনে খাওয়া সম্ভব? কিছু করার নেই, মেরে কেটে খেতে হবে। সেইটাই দেখছি। মানে এই জলটা এমনই, মানে জামা কাপড় কাচা ছাড়া, চান করা ছাড়া কিছু করা যায় না। আর বাচ্চারা থাকে যেহেতু আপনাকে ভালো জল খেতেই হবে, ওদেরকে এই জল তো খাওয়াতে পারবেন না। আর এখানে স্বাস্থ্য ব্যবস্থা মানে হসপিটালটারও দেখলাম খুব একটা ভালো চিকিৎসা হয় না। ডাক্তারই ভালো হয় না, তার চিকিৎসা মানে পুরো সব মানে ওই নেতা নোতারা নিয়ে ওরাই সব মানে আপনার ওষুধগুলো আসবে গেলেও একটুখানি জাস্ট বিক্রি করে দেখবে না, দূর থেকে ছেড়ে দেবে। যদি একটু পেটে ব্যথা করে তাও এই হসপিটালে রাখবে না, বারাসাত। হ্যাঁ, আপনাদের এখানে আচ্ছা, এখানে কোনো মানে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র কিছু আছে না? ওইটা বারাসাত। হ্যাঁ, ওই বারাসাত আর এইটা। আচ্ছা, এখানে কি আছে? কি হসপিটাল আছে? ছোট জাগুলি আছে। গ্রামীণ হসপিটাল আছে। ওখান থেকে গেলে বারাসাত। আর বারাসাতে গেলে এবার আরজিকল সম্ভব হলে করলো, না আরজিকল।
আর কাজবাজ কি, আপনি কি কাজ করেন? এলাকায় আছে কাজবাজ কিছু? ওই টুকিটাকি চলে যাচ্ছে। ব্যবসা বা এই হ্যাঁ। সমস্ত কিছু? ওই যে বলছিলেন ইনি যে গেঞ্জি মিল হবে বলে পড়ে হ্যাঁ, আছে। এ তো গেঞ্জি মিল হবে সেই শুনে আসছি, এখন কবে হবে কোনো ঠিক নেই। হলে কিনে সব ফেলে রেখে দিয়ে। হ্যাঁ, মানে হলে আপনাদের মতো বয়সী ছেলেরা বা আরো যারা কাজবাজ করতে পারছে না, বেকার পড়ে আছে, তারা কাজটা পেত। না, ও সব এখন হবে এইটুকানি, কত দূর হবে সেটা জানি না। আপনাদের এখানকার এমএলএ তো সেলিব্রিটি ছিল, সিনেমা করতো, তো আপনারা নিশ্চয়ই দেখেছেন সিনেমাতে। তো এলাকায় এসছে কোনোদিন? ওই ভোটের সময় না, ভোটের সময় বাজার পর্যন্ত এসছে, আমাদের জানলি ওই বড় রাস্তা পর্যন্ত গ্রামে ঢুকে টাকা পাওয়া যায় ভগবান ওই একবারই। এলাকায় বা এমনি সময় না আসেনি? না না, আর এখন যাকে প্রার্থী করা হলো ওই সব্যসাচী দত্ত, চেনেন? মানে ওনাকে এলাকায় ওনাকে আমরা দেখিনি, এই এবারে শুনলাম। তবে ইলেকশনের সময় আগে হয়তো 2-1 দিন আগে হয়তো আসবে, তারপরে গল্প শেষ। কোনো পার্টির উপর ভরসা করেন? দেখুন, আমরা যারা খেটে খাই কোনো পার্টির তরফেই আমরা নেই। সেটা যায়ও আসে না যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, কারণ এখন কেউ মানুষের রুটি রোজগার নিয়ে কথা বলে না, যে এগুলো নিয়ে ভোট হয় না। এখন ভোট হয় ওই ধর্ম নিয়ে, কে কটা আসন পাচ্ছে, কোথায় কোন গুন্ডারাজ চলছে, এইসব কিছু নিয়ে। মানে কে কোন পার্টি কতটা গুন্ডা বুঝতে পারবে ইলেকশনে, এইসবগুলো এখানে ভালো হয়। ভোট এখানে ঠিকঠাক হয় না না, হয় না? ভোটও ঠিকঠাক পরিষ্কার হয়নি, পরিষ্কার না। ওই আপনি ভোট দিতে যাবেন, ওই রাস্তা দিয়ে বলবে এই তোর ভোট হয়ে গেছে, হয়ে বাড়ি গেছে, যা। এটা কম হয়। হ্যাঁ, মারপিট পর্যন্ত হয়ে গেছে। এই যে এখানে যে আগেকার সিপিএমের যে নেতাটা, ইয়ে আমাদের গ্রামীণ নেতা যেটা হয়েছিল সুকুমার দাস, ওকে তো মেরে বুথ থেকে বার করে দিয়েছিল। পঞ্চায়েত ভোটে তো আমার হাত থেকে স্লিপ নিয়ে বলছে যাও তোমার ভোট হয়ে গেছে। এখানে এরকম মানে আপনি প্রতিবাদ করতে যাননি? ওরা প্রতিবাদটা করবে, আমরা তো লড়াই করার মুডে নেই, না ঠিক, ওরা মুডে আছে। বা সেই মানে ব্যাকস মানে যে সাপোর্ট, সেটাও মানে আপনাদের নেই? না না না। বারাসাতের পৌরসভা এলাকাটা যখন ঘুরছিলাম, দেখে রাস্তাঘাটগুলো ঠিকঠাক লাগছিল, মেন রোডগুলো পিচ করা আছে, সে অর্থে খুব একটা খারাপ নয়। কিন্তু যখনই আমি একটু পঞ্চায়েত এলাকায় ঢুকলাম, এই মুহূর্তে আমি যে পঞ্চায়েত এলাকাটা আছি, ছোট জাগুলগাছি, সেখানকার রাস্তাঘাটের কিন্তু অবস্থা খারাপ। আর এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি, সেটার তো অবস্থা আরোই খারাপ। ছবি তো দেখাবো, তার আগে দেখায় একেবারে রাস্তা থেকে পাথর উঠে আসছে। এই রাস্তাটা নাকি এরকমই বছরের পর বছর ধরে ঠিক হয় না। এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত, গাড়ি চলছে, সমস্ত কিছুই চলছে, কিন্তু এই রাস্তাটা নাকি ঠিক হয় না। মানুষজন বলছেন যে তারা আশাও করে না যে তাদের এই রাস্তাটা কোনোদিনও উন্নত হবে। সারাই হয়তো করা হয়, তাপ্তি দেওয়া হয়, কিন্তু সেটা কয়েকদিনের মধ্যেই উঠে যায়। এই যে গোটা রাস্তার বেশিরভাগটাই এরকম খারাপ হয়ে পড়ে আছে। এই রাস্তাটার উন্নয়ন কিন্তু হয় না। মানে বেশিরভাগ পঞ্চায়েত এলাকা যেগুলোতে আমি ঘুরে দেখছি, পঞ্চায়েত এলাকার রাস্তা কিন্তু ভালো হয়নি। শুধুমাত্র পৌরসভা এলাকার রাস্তা ভালো করলেই কি হয়ে যাবে? পঞ্চায়েত এলাকায় যে সমস্ত মানুষজন আছে, প্রান্তিক মানুষজন, যারা তুলনামূলকভাবে খেটে খাওয়া মানুষ যাদেরকে বলা হয়, সেই অর্থে কোনো ভালো কাজবাজ করেন না, দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের যাতায়াতের যে মাধ্যম, তাদের যাতায়াতের যে রাস্তা, সেগুলোকে ঠিক করা উচিত নয় প্রশাসনের, সরকারের? এগুলো কবে ঠিক হবে? এই মানুষগুলোও জানতে চান, এই মানুষগুলোর কাছে এর কোনো উত্তর নেই।